যা তো সাহেবের দুধ আর ডিমটা নিয়ে আয়। জি খালাম্মা। মা ভাই আসেন এখন? আসলো না তো, কতবার বলছি তোর বাবা। আপনি ওইখানে বসলেন কেন? টেবিলে আসেন, 9টা বেজে গেছে। রাত যে 9টা বেজে গেছে সে খবর কি তোমার বড় ছেলের আছে? আপনি আসেন না, আমরা শুরু করি, খাইতে খাইতে ও চলে আসবে। রেবেকা, আজ পর্যন্ত আমার পরিবারের কোনো সদস্যকে বাদ দিয়ে আমাকে কখনো রাতের খাবার খেতে দেখেছো? আর আমি যতদিন বেঁচে আছি এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। ভাইকে একটা কল দিই। আমি বুঝলাম না, মানে এটা কোন ধরনের নিয়ম? প্রতিদিন কেন সবাইকে একসাথে বসে ডিনার করতে হবে? ভাইয়া তুমি তো খুব ভালো করেই জানো যে বাবা এই বিষয়টা নিয়ে খুব ইমোশনাল। উনি আজ পর্যন্ত আমাদেরকে ছাড়া কোনোদিন রাতের খাবার খাইছে, হ্যাঁ? তাহলে শুধু শুধু কেন কথা বাড়াইতেছো? ইফতি, আমি কথা বাড়াচ্ছি না, আমি তো সবসময় চেষ্টা করি বাবার নিয়মটা মেনে চলতে, না? কিন্তু আমার বিষয়টা তো দেখতে হবে। সামনে ইলেকশন, মানে দল এখন সামনে আমাকে নমিনেশন দিবে, এই মুহূর্তে আমার তো গণসংযোগটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন দলের ছেলেদের সঙ্গে আমাদের কাজ আছে, আমরা একটা ক্যাম্পেইনে বেরোবো এই মুহূর্তে। ভাইয়া আমি না হয় বুঝলাম, কিন্তু বাবা তো না খেয়ে বসে আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আজকের মতো আসো, পরের দিনেরটা আমি বাবার সাথে কথা বলে একটা সলিউশন বের করছি। তুমি আজকে আসো ভাইয়া প্লিজ। বাবা, ভাইয়াকে তো এবার কাউন্সিলর পদে নমিনেশন দিচ্ছে। ভাইয়ার এলাকায় যে জনপ্রিয়তা, ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার ভাইয়ার এসব নিয়ে আমার আগেও কোনো ইন্টারেস্ট ছিল না, এখনো নেই। বাবা, তুমি জানো আমি ভার্সিটির লাইফ থেকে পলিটিক্সের সঙ্গে জড়িত। আমি কি করি না এই ফিল্ডে, এত বছর এত কষ্ট করার পর ফাইনালি যখন আমি সাকসেস হতে যাচ্ছি, দল যখন নিজ থেকে ডেকে আমাকে নমিনেশন দিচ্ছে, কোথায় তুমি একটু খুশি হবে তা না উল্টা? খুশি হবার মতো যদি কোনো কিছু করতে তাহলে আমি অবশ্যই খুশি হতাম। তাছাড়া আমি কখনোই চাই না আমার ছেলেরা এমন কোনো পেশায় যুক্ত হোক যাতে করে লোকজন মির্জা পরিবার নিয়ে কটূক্তি করে। ভালো পলিটিক্স করলে তো মানুষের ভালোবাসা পাওয়া যায়, তাই না? সবাই তো আর একরকম না। পার্সোনালি আমি বিলিভ করি পলিটিক্সের চেয়ারটাই হচ্ছে একটা নেশা। একটা ভালো মানুষ ওই চেয়ারটার লোভে ধীরে ধীরে কিভাবে যে খারাপ হয়ে যাচ্ছে সে নিজেই জানে না। এনিওয়ে, ভালো মন্দের মানদণ্ডটা আমি বিচার করতে চাই না। তোমাদের যা ভালো মনে হয় সেটাই করবে, তবে একটা জিনিস মনে রাখবে, রাত 9:30টার মধ্যে আমাকে মেডিসিন নিতে হয়। তুমি তো মাঝে মাঝে আমাদের ছাড়া তোমার টাইম অনুযায়ী খেয়ে নিতে পারো বাবা। হোয়াট? কি বললি কথাটা, সেটা তুই বুঝতে পেরেছিস? আহা, ছেলেরা বড় হয়েছে, এখন ওদেরকে ওদের মতো থাকতে দেন না। আমি কি তোমার ছেলেদের আজ পর্যন্ত কোনো কিছুতে বাধা দিয়েছি? যে যেভাবে চলছে চলুক না। আর 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সময় কি আমি আমার পরিবারের কাছে চাইতে পারি না? এই চাওয়াটা কি আমার খুব বেশি অপরাধ? সরি বাবা, আর কখনো ভুল হবে না। সরি। আরে কি সবাই এত ইমোশনাল হয়ে গেল কেন? একটু নর্মাল হও না, খাইতে বসছি একসাথে। খা। কি আরেক টুকরা খাবা? না না, আমার সমস্যা বলছি আমি। এত কথা বলছো? নাও, কত খাবার। দেখো, তোমার কি মনে হয় দুনিয়ার সব মেয়েরাই 3-4 বছর ডেট করার পর তারপর তার বয়ফ্রেন্ডকে এসে বলে যে জানো বাসার থেকে না পাত্রপক্ষ দেখতে আসছে, বিয়ে ঠিক করেছে আমার জন্য, অথবা জোর করে বাসার থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ। তোমার আমাকে
আসলেও তাই মনে হয়? হ্যাঁ, না, কারণ আমি তোমাকে ট্রাস্ট করি। আমি জানি তুমি আমাকে কখনো মিথ্যা বলবে না। হয়েছে, আমাকে আর কষ্ট করে পাম দিতে হবে না। তোমার মনের কথাটা না তুমি ফার্স্ট আনসারে আমাকে বলে দিছো। যে তোমার কোনো আইডিয়া আছে যে আমি কত কত তালবাহানা করে এই বিয়েটা আমি ঠেকায় রাখছি? আমি আজকে তোমাকে সিরিয়াসলি বলি, তুমি যদি আমাদের বিষয়টা তোমার ফ্যামিলিকে এবার না জানাও, then I'll take my final decision. বাবা, কথা বলাটা তো ইস্যু না, আমি যে কোনো সময় বলতেই পারি। আর এটাও আমি জানি যে আমি যদি বাবাকে কোনো কথা বলি, বাবা সেটা কোনোদিনই ফেলে দিবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে ভাইয়া এখনো বিয়ে করে নাই। ভাইয়া বিয়ে করার আগে আমি কিভাবে বিয়ের কথা বলি বলো? ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমার ভাইয়ার আশায় বসে থাকলে আমার বাচ্চা তোমাকে মামা বলে ডাকা শুরু করবে। আমি বলবো মামুন এদিকে আসো, তোমার আঙ্কেলের সাথে দেখা করো। সেও বলবে হ্যালো আঙ্কেল, কেমন আছেন আপনি? কি চকলেট পছন্দ করে সেটা গুগলে নিয়ে আসবো নাকি? আপনি জোকার মনে হয়? সিরিয়াস কেন হও না? মেয়ে হবে না ছেলে হবে সেটা তুমি সরি 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 একটু নিচে নাম তো। নিচে আসতে হবে মানে? কি হয়েছে, তুমি কই? আর আমি পাশের গলিতে আছি, একটু আয় না তাড়াতাড়ি। আরে হয়েছেটা কি সেটা আমাকে বলবা তো। দরকার হলে আমাকে ফোনে বলো না, নিচে কেন যাইতে হবে? এই তোরে আমি ফোনে বলতে পারলে তো বলতামই। আয় নিচে আয়। ঠিক আছে, আসতেছি। কি আজব, রাত বিরাতে এখন। ধ্যাৎ, দেরি। এই কি হয়েছে? তুমি বাসার কাছাকাছি আইসা ফোন দিয়ে বলতেছো নিচে নামতে, কি বাসা হারাই ফেলছো? আরে বাসা হারাবো কেন? ইম্পর্টেন্ট কথা আছে, দাঁড়া। কি? এটা কে? ও ছি 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 ভাইয়া ছি। দেখো আমি জানতাম তুমি পলিটিক্স করো, তুমি যে এত নিচে নামবা, রাতে বাসায় মেয়ে নিয়ে আসছো, ছি ছি ভাইয়া ছি। আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো, সরি, মাফ চাই, ক্ষমা করে দাও আমাকে। এটা মেয়ে না। মেয়ে না? তো পুরোই মেয়ে। আরে ভাই, মেয়ে মানে ওই মেয়ে না। তো কোন মেয়ে? তোর ভাবি। কখন কখন কল বলছো কখন? ওই তো 1 ঘন্টা আগে। আরে টাকা আসিস কেন এভাবে? হুট করে আসছে, মানে বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝছিস? তোর ফ্যামিলি ছেড়ে হুট করে চলে আসলো আমার কাছে, আর আমি কি করবো? কাজের ফোন দিলাম, বিয়েটা করে ফেললাম। বাহ, বেশ। তো তলে তলে যে এত দূর তুমি আগাইলা, আমাকে বলো না কেন? তাহলে তো আমি কই কিছু করলাম? আমি কিছু করছি নাকি? যা করে তো সে করছে। মানে? আরে ভাই, তোরে বললাম না, ওই যে তোকে তো বলছি আমি এদিক ওদিক পলিটিক্স করি, মিছিল মিটিং করি, স্পিচ দেই, আর তোর ভাইকে দেখতে শুনতে খারাপ লাগে। হ্যাঁ, মেয়ে আমাকে দেখে ক্রাশ খাইছে, তোকে বলছিলাম না? হ্যাঁ, তুমি বলছিলে যে তোমার উপর একটা মেয়ে ক্রাশ খাইছে, কিন্তু তুমিও যে তলে তলে তার উপরে ক্রাশ খাইছো সেটা কিন্তু বলো নাই। আরে আমি কই ক্রাশ খেলাম? আমার কি সেই সময় আছে নাকি? এটা হিউম্যানিটি বেটা। এই তোমার কি মানে মাথায় কি বাড়ি টাড়ি খাইছো? হ্যাঁ, এটা জলজন্ত মানুষের বিয়ে করে নিয়ে আসছো আর তুমি আমারে বলতেছো তুমি ক্রাশ খাও নাই? আরে বাইরে, এইসব হলো হিউম্যানিটি, বুঝছিস না? আমরা তো পলিটিক্স করি, বুঝিস না? মানে মানবিক কাজকর্ম তো করা লাগে। শোন, ওর বিয়ে হয়ে যাবে 2 দিন পরে। হ্যাঁ, এখন যেহেতু আমার উপর ক্রাশ খাইছে, এখন মা বা ফ্যামিলি সব ছেড়ে আমার কাছে চলে আসলো, এখন আমি কি করবো? আমি কি ফিরে দিতে পারবো? এটা কি ঠিক বল? সেটাই। হ্যাঁ রে মানবতা। ভাই, এখন এই যে মানবতাটা একটা আমার জন্য দেখেন প্লিজ। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় বাবা জান কিন্তু তুই ছাড়া কেউ সামলাইতে পারবে না। আর যদি আপনাকে আমি সরাসরি গিয়ে বলি যে আমি এই কাজটা করেছি, উনি তো মনে কর আমার পাঠাই দিবে। একটু ম্যানেজ কর না ভাই, প্লিজ। ছোট ভাই না, সুন্দর না? আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি বাবা, কিন্তু বিশেষ করে আমার কাছে
কোনো অপশন ছিল না বাবা। বাবা ভাইয়া ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে। ভাবির কথা কিন্তু ভাইয়া আমাকে আর মাকে বলছে। আপনি আমার দিকে তাকাইছেন কেন? আমি কি দোষ করলাম? প্লিজ 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 বাবা, বাবা তুমি আমার মাকে কিছু বলতে চাও না বাবা। বাবা আমি মা ভাইয়া তোমাকে কয়েকদিনের মধ্যেই বলতাম বাবা, কিন্তু কি হয়েছে জানো, মানে ভাবির ফ্যামিলি না হুট করে জেনে ফেলছে। ভাবির ফ্যামিলি হুট করে জেনে গিয়ে তো ভাবিকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। আর ভাইয়া যখন জানতে পারছে বাবা, ভাইয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে বাবা। তুমি বিশ্বাস করবে না কি থেকে কি করবে। তখন আমি ভাইয়াকে বলছি কি ভাইয়া তুমি এক কাজ করো, তুমি তুমি ভাবিকে পালাই নিয়ে আসো। ভাইয়া তো আমার উপরে রেগে মেগে ফায়ার হয়ে গেল যে না বাবা এটা কোনোদিনই মেনে নিবে না, আর বাবা যেটা মেনে নিবে না সেই কাজ আমি কোনোদিন করতে পারি না। ভাইয়া নিজের প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে দিবে, কারণ তুমি মেনে নিবে না। কিন্তু ভাইয়াকে তো আমি চিনি, ভাইয়া ধুকে ধুকে মরবে, কাউকে বলতে দিবে না। সুইসাইডও করে ফেলতে পারতো বাবা। তখন আমি বুদ্ধি দিলাম ভাইয়াকে বাঁচানোর জন্য যে ভাইয়া তুমি এক কাজ করো, ভাবিকে বিয়ে করে ফেলো, বাকি যেটা আছে সেটা আমি সামলাইতেছি বাবা। বাবা ভাইয়ার কোনো দোষ নাই বাবা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও বাবা প্লিজ। সব দোষ আমার বাবা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দিবে। না আমি ছাড়বো না, তুমি বলো তুমি আমাকে মাফ করছো, ভাইয়া ভাবিকে মাফ করছো। এতটা বিবেকহীনের মতো কাজ যে তুই করতে পারিস না তা আমি ভালো করে জানি। আমার ছেলেদেরকে তো আমার চাইতে বেশি ভালো করে কেউ চিনে না। যাই হোক, তোর ভাইকে বলে দিস আমি সবকিছু মানতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ যে কোনো সরকার। ওখানেই বস, ওখানেই বস। রাতের অন্ধকারে লুকিয়ে মির্জা পরিবারের বউ কখনো আসতে পারে না। যা কিছু হবে সামাজিক ভাবেই হবে। আমি এখনই ইরার বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করব। আলহামদুলিল্লাহ। ভালোই ভালোই সবকিছু শেষ হলো ফাইনালি। হ্যাঁ? এবার অন্তত তুমি কিছু একটা করো। করবো তো, এতদিন যেহেতু ওয়েট করছি আর কয়টা দিন ওয়েট করি, তারপর সময় সুযোগ বুঝে সবকিছু বাবা বলে দেবো। ওয়েট করবো মানে? ইম্পসিবল। তুমি আজকে তোমার বাবাকে যে আমাদের ব্যাপারে সব বলবা, পরশু আমরা বিয়ে করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? ভাইয়া পরশুদিন বিয়ে করছে, এখন যদি আমি বাবাকে গিয়ে কথা বলি তাহলে তো সবাই বুঝবে যে আমি ভাইয়ার জন্যই ওয়েট করতেছিলাম। হ্যাঁ তুমি তো সেটাই করতেছিলা। ঠিক আছে, কিন্তু সেটা সবাইকে বুঝতে দিব কেন? আর এখন এই কথা আমি বাবাকে গিয়ে বললে বাবা কি মনে করবে বলো তো? বাহ, তোমার বাবা কি মনে করবে সেটা নিয়ে তুমি এত কনসার্ন, আর আমি কিভাবে এতদিন সবকিছু ম্যানেজ করতেছি এটা তুমি একবারও ভাববা না? ভাবি আমি তো চা চাই নাই। সবসময় চাওয়া লাগে না তো, চেহারা দেখেও বোঝা যায়। চাই চলুক তো ফ্রেশ। ভাবি আমি একদমই ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না খুব প্যারা দেখছে, তাই না? আমার সাথে তুমি চাইলে শেয়ার করতে পারো। কি আর বলবো ভাবি, তোমাকে আমি তো বুঝছো, তুমি যে প্যারাটা দিয়ে আমার ভাইকে বিয়ে করছিলে সেই সেম প্যারাটা এখন আমার উপর দিয়ে রেখে। আমি তোমার ভাইকে প্যারা দিয়ে বিয়ে করছি? তোমার ভাই এটা বলছো তোমাকে? তার মানে কি ভাইয়া যে আমাকে বললো যে তুমি ভাইয়া প্রেমে খাবুটুবু খাইতেছিলা, তারপরে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি সবকিছু ছেড়ে ছুড়ে ভাইয়ার কাছে চলে আসছো, তারপর ভাইকে বিয়ে করছো, সবকিছু মিথ্যা? তোমার ভাই 2 বছর আমার পিছে ঘুরছে, আমার বাসার নিচে সিন ক্রিয়েট করে আমার বিয়ে ভাঙায় আমাকে নিয়ে আসছে। ফোন মানুষের যদি এভাবে মিথ্যা কথা বলে হ্যাঁ বিশ্বাস করবো আমি। ধুরো, এইভাবে কি পার্টি হয়? আরে বাবা
এইটা তো আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে না? আরে ফুল ভলিউমে গান বাজে নাচানাচি না করতে পারলে কি কোনো পার্টি এটা? আরে তুমি ফুল ভলিউমে গান শুনলে গানটা যতটুকু শুনতে, এখন তো ঠিক ততটুকু শুনতে পাচ্ছ। একটা ইয়ারপড কানে দিয়ে গান শোনা আর ফুল ভলিউমে গান শোনার মধ্যে অনেক পার্থক্য। আরে বাবা, এটা নিউ ক্রিয়েশন, একটু ফিল করো না। আমি আর ইফতি এটা ক্রিয়েট করেছি। একটা সময় সারা রাত আমরা এইভাবে গান শুনতাম, পার্টি করতাম। এরকম বিরক্তিকর আইডিয়া শুধু তোমাদের মাথা থেকেই আসতে পারে। আমি এখন বেরোবো। বের হবো মানে? কটা বাজে খেয়াল আছে? মাত্র 12টা বাজে। 12টার সময় তো বের হয় মানুষজন গাড়ি নিয়ে। মানুষ হয়, কিন্তু আমরা হতে পারি না। যদি বাবা শুনে তাহলে পা ভেঙে একদম হাতে ধরে দিবে। পা ভাঙুক আর যাই ভাঙুক, আমি এখন বের হব, তুমি আমাকে নিয়ে বের হবা। আমার সাফোকেটিং লাগে রিফাত, এত রেস্ট্রিকশনস। আচ্ছা দেখি ইফতি জেগে আছে কিনা। ইফতি কেন আবার তুমি? আমি বের হব এখানে, আবার ইফতি কেন? ইফতি কেন মানে? আরে ইফতি আমার ঢাল, বাবার ছোড়া সব তীর বললাম, ইফতি ছাড়া ঠেকানো অসম্ভব। ইফতি কোথায়? ধরো দেখি। তোমরা যাও না, তোমরা ঘরে যাও, ঠিক আছে? একদম মাথা ঠান্ডা। আর আমি তো আসি হসপিটালে গিয়ে তোমাদেরকে টাইম টু টাইম জানাবো, ঠিক আছে? আমি যাচ্ছি। তোমরা ঠান্ডা থাকো। আমাকে ফোন দিবি, টাইম টু টাইম আমাকে ফোন দিবি, জানাবি। বুকের কাঁপন বাড়ে যেন তোমার আঙুল ছুলে। বাধা পরি মৃদু ঘ্রাণে। আর নমিনেশন দিয়ে দিল 9 সেটকে। এটা তো মানবো না। তোরা থাক ওখানে, আমি এক্ষুনি আসছি। আরে এটার বিল তো করতেই হবে। হ্যাঁ থাক, আমি আসছি। কি ব্যাপার, হাসছো কেন? আগে বলো, তোমার মেজাজ কি খুব বেশি খারাপ? মেজাজ খারাপ হবে না বলো? মানে সারাটা বছর দলের ছেলে পেলে কি পরিমাণ কষ্টটা করবে, দিন শেষে নমিনেশন কে পেলো? ওই নাইম শেখ, ওই একাম্মাটা। আরে ভাই, ও নিজের ভোট নিজে পাবে কিনা সেটা সন্দেহ আছে। টাকা পয়সা আছে, দিয়ে দিল দলকে, অমনি নমিনেশন দিয়ে দিল। এটা কোনো কথা? আমি তো এটা শেষ দেখে ছাড়বো, দরকার হলে আমি স্বতন্ত্র ইলেকশন করবো। মানে কি বুঝলাম না, এদিকে আমার অবস্থা এত জটিল আর তুমি হাসছো। আমি তোমাকে এখন যে কথাটা বলবো না, তোমার রাগ পানি হয়ে যাবে। ইয়া প্লিজ, তোমার যদি সিরিয়াস কোনো কথা থাকে প্লিজ আমাকে কাইন্ডলি তাড়াতাড়ি বলো, আমার বেরোতে হবে প্লিজ। আগে চোখ বন্ধ করো। আরে আবার চোখ বন্ধ? আমার জন্য তুমি এতটুক করতে পারবা না। চোখ বন্ধ করো। চোখ ফাইন, হ্যাঁ করলাম। কি দেখো, মানে কি পজিটিভ? হ্যাঁ আসলে পজিটিভ? সত্যি? তখন আমরা তুমি বাবা হতে যাচ্ছ রিফাত। আসলে এই মনে দখলে তুমি থাকো বলে, তোমায় ঘিরে গল্প হাজার। জনমে জনমে শত অধিকারে তোমায় নিয়ে সাজাই পরিবার। মা মা কি এত খুশি খুশি? তুমি দাঁড়িয়ে যাচ্ছ মা, তুই বাবাকে বলে দিবে। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? একজন বলে ইয়াহু আর একজন বলে আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? আপনি দাদা হইতে যেতেছেন? যাই বৌমারে দেখে আসি। ও
একটু সময় মতো আনতে পেরেছিলে বলেই উনি এই যাত্রায় বেঁচে গেলেন। এখন থেকে তোমাদের খুব সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে এটা তার সেকেন্ড অ্যাটাক। আল্লাহ না করুক পরের অ্যাটাকে লাস্ট চান্স নাও পেতে পারে। এখন থেকে ওনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। জি আঙ্কেল, অবশ্যই। আঙ্কেল, এখন কি বাবাকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব সাবধানে। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, নিয়ম মতো হাঁটাচলা করতে হবে এবং যত্ন নিতে হবে সবার, ঠিক আছে? জি, চলো তাহলে বাবা। আল্লাহ এই পৃথিবীর, কিন্তু আমি জানি না এই সৌভাগ্য আর কতদিন আমার ভাগ্যে ছুটবে। আপনি এসব কি বলতেছেন? রেবেকা, তুমি চিন্তা করো না। আমি চলে গেলেও তোমার এই দুই সন্তান তোমাকে কোনোদিন অবহেলা করবে না। বাদ দাও না বাবা, তুমি তুমি রেস্ট নাও এখন প্লিজ। আমরা বরং যাই এখান থেকে, আর এইসব কথা পরেও বলা যাবে। না, পরে না রে, এখনই বলবো। আর বলার জন্য আমি তোদের সবাইকে ডেকেছি। আমি চাই না আমি মারা যাওয়ার পর কোনো কিছু নিয়েই আমার এই সুন্দর সংসারে কোনো অশান্তি হোক। তাই আমি চাই আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিতে। কিরে, তোদের কোনো আপত্তি আছে? না বাবা, আপত্তি থাকার কি আছে? আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ, তোমার আসলেই কোনো আপত্তি নাই? আপত্তি থাকবে কেন? আপত্তি থাকবে না কেন? মানে আপত্তি করার মতো কিছুই তো না, তাই না? যেটা নর্মাল হওয়ার কথা সেটাই তো হলো। মানে সব ফ্যামিলিতে তো এইভাবেই তো সবকিছু ডিস্ট্রিবিউটেড হয় দুই ভাইয়ের মধ্যে, এটা তো নর্মাল। এটা কিভাবে নর্মাল তুমি আমাকে বুঝাও? বাবা তোমাদের সব সম্পত্তি তোমার আর ইফতির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। হাউ? মানে প্রবলেম কি? কারণ এই সম্পত্তির উপর হক শুধু তোমার। এখানে ইফতি কিভাবে আসলো? মানে ইফতি আসবে না কেন? ইফতি আসবে না কারণ ইফতি না তোমার চাচাতো ভাই? ও কিভাবে সম্পত্তির সমান ভাগ পায়? ইরা, শোনো ইরা, ইফতি আমার চাচাতো ভাই ঠিক আছে, কিন্তু এটা তো কোনোদিন আমরা ফিলই করিনি আমার চাচাতো ভাই। আমার চাচা চাচি মারা যাওয়ার পর বাবা মা ওকে একদম নিজের ছোট ছেলের মতো বড় করেছে। আমরা দুই ভাই সেটা সবাই জানে, আর আমি ওকে সবসময় আমার আপন ভাইয়ের মতো দেখেছি। আপন ভাইয়ের মতো আর আপন ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য রিফাত। তুমি পাবা তোমার চাচার সম্পত্তির ভাগ? দেখো জান, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাদের ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করার জন্য কিছু বলছি না। আমাদের সন্তান আসছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর জন্য তো আমাদের কিছু রেখে যেতে হবে, ওকে তো আমাদের কিছু দিতে হবে। তোমার যা থাকবে সেটাই তো ও পাবে। আর আমরা এই জিনিসটা নর্মালি না হয় নিলাম, কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু নর্মালি নিবে না। ওরা কিন্তু কোয়েশ্চেন অ্যারাইজ করবে, তখন আরো ঝামেলা হবে। বি প্র্যাকটিক্যাল জান। ইফতিকে আমি দূরে ঠেলে দিতে বলছি না, ওকে 10%, 15%, 20% সম্পত্তি দিয়ে দাও, এখানে তো কোনো প্রবলেম নাই। কিন্তু 50% দ্যাটস টু মাচ। ইফতিকে তোমরা অনেক ভালোবাসো, আমিও তো আমার ভাইয়ের মতোই দেখি, কিন্তু তার মানে তো এইটা না যে আমরা আমাদের সন্তানের হক ছেড়ে দিব। আর আইন বলেও তো একটা জিনিস আছে, আইনগতভাবে কিন্তু ইফতি আমাদের কিছুই পায় না। বাবা, তোমার শরীর এখন কেমন আছে,
আগের চেয়ে বেটার। ভাবছি কাল থেকে অফিস করব। কি রে, কিছু বলবি? তেমন কিছু না বাবা, ওই ইফতির ব্যাপারে। ইফতি? ইফতি আবার কি করলো? না, কিছু করে নাই মা। দেখো, ইফতি যখন খুব ছোট, 6 মাস বয়স, তখন চাচা চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে তোমরা ওকে নিজের সন্তানের মতো বড় করেছো। ইভেন আমিও ইফতিকে আমার নিজের ছোট ভাই ভেবেছি, কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেইনি। কিন্তু তাই বলে তো আমি আমার ফিউচার জেনারেশনের হক তো নষ্ট হতে দিতে পারি না। মানে মা, ইফতি কি কোনোভাবে মানে মির্জা টেক্সটাইলের সমান অংশীদার হতে পারে? কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা, আমার মাথা খারাপ হয়, আমি ভেবে চিন্তেই বলছি তোমাদেরকে। মা, সায়রা প্রেগনেন্ট, তোমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে। এখন যদি তোমরা তোমাদের মায়া ভালোবাসায় করে তোমাদের অস্তিত্ব ভুলে যাও, তাহলে কি হলো? মা দেখো, তোমরা বাবা মা হিসেবে আমাকে যেভাবে যত্ন করেছো, আমার ফিউচার নিয়ে যেভাবে ভেবেছো, একজন বাবা হিসেবে আমি তো আমার সন্তানের প্রাপ্য অধিকার থেকে আমার সন্তানকে বঞ্চিত করতে পারি। তুমি আজকে কাজটা ঠিক করো নাই ভাইয়া। বাবাকে এই মুহূর্তে এই কথাগুলো না বললেও পারতাম। তোর তো কোনো প্রবলেম নেই, তুই তো খুশি, দিন শেষে তুই বেনিফিটেড। ভাইয়া আমি এখানে লাভ লসের কথা মিন করি নাই। আমার জাস্ট মনে হয়েছে যে এই কথাগুলো বাবাকে আরো আস্তে ধীরে বোঝানো যেত। তাছাড়া এই সম্পত্তির প্রতি আমার কখনো লোভ ছিলও না, এখনো নাই। তোমাদের ভালোবাসায় আমার কাছে অনেক বড় সম্পত্তি। এক কাজ করো, তুমি আমার সব সম্পত্তি নিয়ে যাবে। চল। তোর সম্পত্তি কোথায়? মঙ্গলে না চাঁদে? আরে ভাইয়া, আমি ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস। বাবাকে এই মুহূর্তে এই কথাগুলো বললো না প্লিজ। আর বাবা যদি সম্পত্তি আমার নামে লিখেও দেয়, আমি তোমাকে প্রমিস করলাম আমি সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দেবো। ওকে? আরে জোকিং ব্রো, তোর সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি? তাহলে এই কথাটা বাবাকে এখন কি বল না, বলতে পারছিস না? তুমি বাবার অবস্থা দেখতেছো না? 3 দিন হয়েছে হসপিটাল থেকে আসছে। প্লিজ ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি বাবাকে এই টেনশনগুলো দিও না এই মুহূর্তে প্লিজ। ইফতি, তুই কি আমাকে বোকা বলিস নাকি? তুই বেশি চালাক? হ্যাঁ, ছোটবেলা থেকে একদম নিজের ভাইয়ের মতো তোকে আদর করছি। আরে ভাই লিসেন, মানে আমার সরলতার সুযোগ নিয়ে তুই বাবার কাছাকাছি গিয়ে এই সব কিছু প্ল্যান করছিস, তাই না? সব তো বুঝি আমি। ইফতি, আমার প্রাপ্য সম্পত্তির এক ছিটে ফোঁটা কিন্তু আমি কাউকে দিব না। দরকার হলে আমি কোর্টে যাব। তোমাদেরকে না আমি কতবার বলেছি, আমার জন্য যখন ডিম পোস্ট করবে আমার ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে। আমি করে নিয়ে আস। না না থাক, এখন আর লাগবে না। কে শোনে কার কথায়? এ বাসায় কি আর আমার কোনো কথার মূল্য আছে? ইফতি কোথায়? বাবা আমি রেডি, তোমার নাস্তা ডান? হ্যাঁ খেয়েছি।
আব্দুলকে গাড়ি বের করতে বল। হ্যাঁ হ্যাঁ বলছি। ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা করছে। আমরা যাই, চলো বাবা। কি ব্যাপার, সবাই আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছে? আমি ভেবেছি আজকে থেকে আমি ব্যবসায় মনোযোগী হব। দ্যাটস অ্যামেজিং ভাইয়া। আচ্ছা, এমন ভাবে সবার সামনে হাসছিস যেন আমি অফিস যাওয়াতে তুই অনেক খুশি। তুই যতটা নিজেকে খুব খুশি দেখাচ্ছিস না, আমি তো জানি ভেতরে ভেতরে তুই ঠিক ততটাই অখুশি। চল বাবা, আসো। ভাইয়া আসো, ওয়েলকাম টু আওয়ার অফিস। বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, মানে প্রতিদিনের অভ্যাস তো। আর তাছাড়া ইউর রাইট ভাইয়া, মানে এই চেয়ারটা তো আসলে তোমারই। আমি তো এতদিন জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ছিলাম। হ্যাঁ বসো না প্লিজ। আরে আসো তো, আসো 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 আসো। প্রতিদিনের অভ্যাস মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, আর নেশাগ্রস্ত মানুষ কখনো বিবেকবান হতে পারে না। দাঁড়িয়েছিস কেন? একটা কাজ কর, ওই অ্যাডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ডাক, ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি নাকি। যা। যাচ্ছি। এতদিন এই ব্যবসাটা আমি আর তুই দেখাশোনা করেছি। রিফাত এই ব্যবসার কি বোঝে, আর তুই বা হঠাৎ করে ওর উপরে সবকিছু ছেড়ে দিলি? বাবা আমি ছেড়ে দিলাম কোথায়? আমি তো ভাইয়ার সাথেই আছি। আর হ্যাঁ এটা ঠিক যে ভাইয়া ব্যবসাটা একটু বোঝে কম, কিন্তু সেটা তো ভাইয়া চর্চা করে না তাই। আর আমি তো আসি বাবা, আমি তো কোথাও চলে যাইতেছি না, আমি ভাইয়ার সাথে সাথেই আছি। আমি চাকরি ছেড়ে দেওয়ার পর অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। আমার এই ব্যবসার যদি কোনো ক্ষতি হয়, সেটা যার জন্যই হোক না কেন, তোর জন্য হোক বা রিফাতের জন্যই হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। ইম্পসিবল, মানে কোনো সুস্থ মানুষকে অফিস করে নাকি? আরে ভাই, আমি সবসময় পলিটিক্স করে আসছি, পলিটিক্সের সাথে ছিলাম, সোশ্যাল ওয়ার্ক করছি। অফিস আমার পক্ষে পসিবলই না। অফিস করবো হলো ইফতি, আবার সবকিছু ওর সামনে ওর সামলাবে। আমার পক্ষে অফিস এটা পসিবল না, আমার তো মাথায় ঘুরে উঠছে। এদিকে আসো। আসো। কি? আসো। বলো। এই জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত, কারণ বাবা তোমার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি দেখে না, সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। পলিটিক্স তো করছো বাবা, তাই না? আর কত করবা বলো তো? করে কি পাইছো? নমিনেশনটা পর্যন্ত পাও নাই। এখন নিজে বাবা হচ্ছ, রেসপন্সিবল হও এখন। আমি জানি একদিনে বিজনেস বুঝে ওঠা সহজ না, কিন্তু ইম্পসিবল তো না, তাই না? আচ্ছা শুনো, আমি না আজকে সকাল থেকে একটা জিনিস ভাবতেছি। কি? আমি এমবিএ কমপ্লিট করা একটা মেয়ে, বাসায় বসে সারাদিন বোর হই, কিছু তো করি না আসলে। সো আমি ভাবছিলাম যে কালকে থেকে আমি অফিসে যাব। তুমি অফিস যাবে? বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তোমার প্রবলেম সলভ। ডান, আমি বাবাকে বলে দিচ্ছি আই এম অফ, তুমি কাল থেকে অফিস করছো, রাইট? ডান ডান। নো 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 নো, ওয়েট ওয়েট, বসো বসো। আমি কালকে থেকে তোমার সাথে অফিসে যাব, তোমাকে সাপোর্ট করতে, হেল্প করতে, জিনিসপত্র বুঝতে। আসছে স্ট্রেস ফ্রি, টেনশন ফ্রি। না না না, তোমাকেই করতে হবে যা করার, আমি তো তোমার জাস্ট বেটার হাফ। ইফতি, আমি একটা জিনিস বুঝতে পারছি না,
লাস্ট 5 ইয়ার্সে ইয়ার টু ইয়ার আমাদের কোম্পানির ব্যয় বেড়েই চলছে। আয় বাড়লে তো ব্যয় বাড়বেই ভাবি। অফকোর্স, কিন্তু ব্যয় যদি আয়ের থেকে বেশি হয় তাহলে তো আর। আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে যাদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন ছাড়া আমি এমপ্লয় নিয়োগ কেন দিব ভাবি? আর তাছাড়া এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছে না, কাজ করেই নিচ্ছে। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি যাকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, তবুও বসে বসে অনেক মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আরে ইফতি, রাগ করছো? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। আর এই তুমি বাবাকে বলো না কিন্তু আবার, আই ওয়াজ অ্যাকচুয়ালি জোকিং। রাগ করো না। এটা তো হওয়ারই ছিল। ইফতি, তুমি প্লিজ আপসেট হও না। না, কখনো ভাবতে পারিনি যে ভাইয়া এরকম। আচ্ছা বাদ দাও না, আমি বলি কি, আমি না আসলে অনেকদিন ধরে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য হাই টাইম টু শেয়ার দিস উইথ ইউ। তুমি যেরকম কোয়ালিফাইড একটা ছেলে, যে কোনো কোম্পানিতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলেই তোমার সেখানে জব হয়ে যাবে। অবাক হওয়ার কি আছে? দেখো, কোনো না কোনো একদিন তো তোমাকে শূন্য থেকে শুরু করতেই হবে। তারপর না হয় আমরা সুন্দরভাবে বিয়ে করে একটা আলাদা বাসা নিয়ে থাকা শুরু করে দিলাম, প্রবলেম সলভ। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যদি আজকে চলে যাই, তোমার মনে হয় বাবা সেটা নিতে পারবে? বাবা মেনে নিতে পারবে কোনোভাবে? এমনিতেই ভাইয়া যা করতেছে, মানে সেগুলো তো বাদই দিলাম। আমি এভাবে বাবাকে ছেড়ে চলে গেলে বাবা হয়তো মরেই যাবে। আমি পারবো না, বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কার অনুমতিতে ওনাদেরকে তুমি চাকরি থেকে বহিষ্কার করেছো? বাবা, এরা গত কয়েক মাসে ওনাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করে দেখলো যে কোম্পানির প্রফিট আর্নিংসে ওনাদের ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নাই। আমার মনে হয় যে ওনাদেরকে যে স্যালারি রেঞ্জে আমরা রেখেছি, সেই স্যালারি রেঞ্জে ওনাদেরকে আসলে রাখার কোনো মানে হয় না। সে জায়গায় আমরা আরো কম স্যালারিতে আরো দুজন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি, সেটা আমাদের কোম্পানির জন্য আরো অনেক বেশি বেনিফিশিয়াল। কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা যান, যে নিজের কাজ করুন, যান। নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে না। বাবা, এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে। নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বলো। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেব কি দেব না, সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা, কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আনঅফিশিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি, সো আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে, তাই না? ভাইয়া তুমি কি বলতেছো এগুলা? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস কেন? আর মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন ধরে তুই দেখ, তুই সবকিছু মাস্টার নাই। আশ্চর্য কথা বলতে। সরি বাবা, আমি একটু লাউড হয়ে গিয়েছি, বাট আই এম সো সরি। বাট আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা বিহিত করা উচিত। মানে তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব? কিসের হিসাব চাও? সুলতান মির্জার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য হিসাব।
প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ, বাবা তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ, একটু শান্ত হয়ে বসো। ও আর ইউ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। ও আর ইউ, তুই কে? তুমি কে? হ্যালো 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 ইফতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ সরি, একটা মিটিং এ ছিলাম তো তাই ধরতে পারি নাই। ও, তাহলে তো মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি। না না না, তুমি যা বলার একটু তাড়াতাড়ি বলবো, আমি আবার মিটিং এ ঢুকবো তো। ও আচ্ছা, তাহলে আমি তোমার বেশি সময় নিব না। ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, ভাবির চাচাতো ভাই। প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলছে। এ দেখো, আন্টিও পড়াই গেছে। কালকে নাকি কাবিনও করে ফেলতে চায়। আমি জানি তোমার চোখে পানি, কিন্তু তুমি শব্দ করে কান্না করতেও পারতেছো না, কারণ তুমি চাও না আমি যেন তোমার ইমোশনটা বুঝি। তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্য প্রত্যেকটা সন্তানেরই উচিত তার পরিবারকে প্রাধান্য দেয়া। তাই আমাকেও হয়তো আমার পরিবারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। আমি তাহলে এখন রাখি ইফতি, ভালো থেকো। আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার নিজের তো কেউ নাই। I don't have anybody in my life. বিশ্বাস করো, আমি এমনটা একদম চাইনি। ইফতিকে তো আমিও অনেক ভালোবাসি। আমি শুধু আমাদের
সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনটা করেছি। আমার এই স্বার্থপরতার জন্য আমাদের পরিবারটা এইভাবে ভাঙবে, আমি তো এটা চাইনি। আমি অনেক খারাপ, তাই না রিফাত? ইরা, তোমার কোনো ফল্ট নাই। দেখো, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানদের নিরাপত্তা দিতে। হয়তো আমার বাবাও চেয়েছিল তার সন্তানদের নিরাপত্তা। উনি কিন্তু অলরেডি কোমায় চলে গেছে, মনে হয় না আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে। আপনারা যদি কেউ শেষবারের মতো ওনার সাথে দেখা করতে যান তাহলে যেতে পারেন। বাবা, আমি জানি তুমি আমার কথা শুনতে পাবো। তোমার তো বাবা আমাদের কিভাবে ছেড়ে যাওয়ার কথা না বাবা। তোমার সাথে আমার কত কথা বাকি, তোমাকে কত অ্যান্সার দেওয়া বাকি বাবা। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না বাবা যে হু আর ইউ? সেদিন আমি তোমাকে বলতে পারি না কিছু, কিন্তু আজকে তোমাকে বলবো। আমার নাম ইফতি মির্জা, সান অফ সুলতান মির্জা। ভাইয়া ভাইয়া, তোমার মনে আছে আমার বয়স তখন কত কত হবে? 7 কি 8? তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় তোমাকে এসে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো, আমি এক ফোঁটাও কান্দি নাই ওদিন। কেন কাঁদি নাই জানো? আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না, কি বাবা আমার বাবা না, মা আমার মা না। তুমি তো সবসময় ছোটবেলা থেকে আমাকে ভাই হিসেবে ভালোবাসছো, বাঁচছো না ভাইয়া? মাফ করে দেবো। সারা জীবন তুই আমার আগলে রাখছিস, আমি তোর সাথে কি করছি, তোর কি বলছি তোরে? আমি সারা জীবন এত কিছু করছিস আমার জন্য, আমি কি করলাম? তুমি আমার কাছে মাফ চাইবে না, তুমি আমার কাছে মাফ চাইবে না। আমি তোমার ভাই, আমি তোমার ছোট ভাই, তুমি আমার কাছে মাফ চাইবে না ভাই।
বাবা তোরা বাবাকে শান্তি মতো মরতেও দিবি আমরা আছি তো, তোমার পাশেই আছি গো। বাহ 80 120 তুমি কমপ্লিটলি ঠিক আছো বাবা। দেখছো ভাইয়া, শোন, সবকিছু ঠিক থাকলেও কাল একবার ডাক্তার আঙ্কেলের চেম্বারে নিয়ে যাস। সবকিছু একটু ভালোভাবে ফলো করে আনিস, ঠিক আছে? আরে আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি, কালকে নিয়ে যাবো বাবা। তোর খবর কি? বাবা এখানে সবকিছু ঠিকঠাক, একটু পরে আমার মিটিং। আর বাবা, এইবার চাইনিজ বায়ারদের সাথে 100% ডিল কনফার্ম না করে তোমার ছেলে দেশে ফিরবে না। ইনশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম রে। ভাবি, বাবার ওষুধটা নিয়ে আসো। আজকে আমার এই ওষুধ দেওয়ার চাকরির শেষ দিন। মানে কালকে থেকে এই চাকরিতে নতুন এমপ্লয় জয়েন করবে। নতুন এমপ্লয় মানে কি? মা, মা ওকে নিয়ে আসো। কে ভাবি বলো না, কে কাকে নিয়ে? এই বস। দেবরজি এখনই এত এক্সাইটেড? বলছি সব, তোমাকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন আমি নীলাকে কল করি, জানতে পারি নীলার বিয়ে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমি আর তোমার ভাই নীলাদের বাসায় যাই। নীলার বাবা মাকে তোমাদের সম্পর্কে সবকিছু খুলে বলি। অনেক কষ্টে নীলার ওই বিয়েটা ক্যান্সেল করি। আর নীলাকে বলি সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত যেন একটু কষ্ট করে অপেক্ষা করে, আর তোমাকে যেন কোনো কিছু না বলে। তারপর 2 দিন আগে বাবাকে সবকিছু জানাই। বাবা নীলাদের বাসায় গিয়ে তোমাদের বিয়ে সবকিছু পাকা করে আসছে। এখন বলো কেমন লাগলো সারপ্রাইজ? খুবই পছন্দ। পচা মানে সারপ্রাইজ হও নাই? তোমার গুণবান হাজবেন্ড, মানে স্বেচ্ছাসেবক বিশিষ্ট ব্যবসায়ী পেট পাতলা আমার বড় ভাই আমাকে সবকিছু আগেই বলে দিয়েছে। মানে কি? রিফা, রিফা তুমি এটা কি করছো? তোমার কি জ্ঞান বুদ্ধি হবে না জীবনে? তুমি পুরো বাচ্চার বাপ হবা। এখন তো বড় হও,